কল্পনা করুন এমন একটা জায়গা যেখানে সকালে উঠে চোখ খুললেই দেখবেন সবুজ পাহাড়ের আলিঙ্গন, নীল সমুদ্রের ঢেউগুলো যেন আপনাকে ডাকছে, আর বাতাসে ভেসে আসছে সেই মশলার সুমিষ্টি গন্ধ। আর সেটা কেরালা, ভারতের সে রাজ্য যাকে সবাই বলে গডস অন কান্ট্রি। কিন্তু এই স্বর্গের মতো জমিতে লুকিয়ে আছে একটা এমন গভীর রহস্য যা শুনে আপনি হয়রান হয়ে যাবেন। কেন এখানকার মানুষেরা এত শিক্ষিত, কেন এত স্বাস্থ্যবান, কেন এই রাজ্য ভারতের অন্য জায়গাগুলো থেকে এত আলাদা? আর এই নিয়েই ভাবতে ভাবতে আরেকটু গভীরে যান, যেখানে রাজনীতি একটা ছেলে খেলা, যেখানে ক্ষমতা পাল্টায় প্রতি 5 বছরে, যেন একটা নাটক চলছে। সামাজিকভাবে এটা একটা উদাহরণ যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে। স্বপ্নের দেশ, ওয়াটারফল, সমুদ্র সৈকত, পাহাড় সব মিলিয়ে যেন এটা একটা প্রাকৃতিকভাবে স্বপ্নের দেশ। কিন্তু সাংস্কৃতিকভাবে এখানে প্রাচীন ঐতিহ্য আর আধুনিক যুদ্ধ মুখোমুখি। সাবরিমালা মন্দিরের বিতর্ক, বন্যার ধ্বংস আর যুবকদের বেকারত্ব, এসব কি এই দেবভূমিকে রাজনৈতিক খেলাঘরে পরিণত করেছে? আজ আমরা এই রহস্যে ভরা কেরালার সেই পর্দা সরাবো আর উন্মুক্ত করব এমন এক অজানা গল্প। তো চলুন একসাথে আপনি আর আমি মিলে যাত্রা শুরু করি কেরালার হৃদয়ে, যেখানে সৌন্দর্য আর সংঘর্ষ হাত ধরাধরি করে চলে। এই ডকুমেন্টারি আপনাকে নিয়ে যাবে একটা অজানা জগতে, যেখানে প্রত্যেক কোণে লুকিয়ে আছে একটা গল্প। থাকুন আমাদের সাথে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই শুরু করি কেরালার জন্মের গল্প দিয়ে। 1 নভেম্বর 1956 সাল, এই দিনটাই কেরালার জন্মদিন। ভারত সরকারের স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট এর মাধ্যমে ভাষাভিত্তিক রাজ্যগুলো গঠিত হয়, আর সেই সময় কেরালা জন্ম নেই। 1956 সালের আগে কেরালা ছিল না। তাহলে এর আগে কি ছিল? ছিল 3টে আলাদা আলাদা অঞ্চল, ট্রাভাঙ্কোর, কোচিন আর একটি ছিল মালাবার। ট্রাভাঙ্কোর ছিল দক্ষিণের অংশ, যেখানে রাজাদের শাসন চলত। কোচিন ছিল মাঝামাঝিতে, একটা ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল সেই জায়গা। আর মালাবার উত্তরে, যেখানে মুসলিম প্রভাব বেশি ছিল। এই 3টা অঞ্চলের মানুষেরা বলতো মালয়ালাম ভাষা। তাদের সংস্কৃতি মিলেমিশে ছিল, আর ধর্মীয় বৈচিত্র্য, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই এদের ঐক্য থেকেই কেরালা তৈরি হয়। এটা ছিল একটা স্বপ্নের মতো ঘটনা, যেখানে ভাষা আর সংস্কৃতি মানুষকে এক করেছে। তাহলে এই 3টা অঞ্চলের নাম কেরালা কেন রাখা হয়েছে? দেখুন, কেরালা শব্দটা উৎপত্তি হয়েছে কেরা থেকে, যার মানে হলো নারকেল, আর আলম মানে ভূমি, তাই কেরালা মানে নারকেলের ভূমি। এখানে নারকেল গাছ সব জায়গাতেই দেখতে পাবেন, যেন এই নামেই লুকিয়ে আছে এর প্রাকৃতিক ধন। প্রাচীন কাল থেকে এখানে ব্যবসা চলতো মশলা, নারকেল, আর বিদেশিরা এসেছে এখানকার সেই সৌন্দর্য দেখতে। কেরালার সৌন্দর্য দেখলে মনে হয় এটা সত্যি দেবতার দেশ। পশ্চিমে আরব সাগরের বিশাল জলরাশি, যেখানে সূর্য ডোবে সোনালি রঙে। পূর্ব পশ্চিম ঘাটের উঁচু পাহাড়, যা বর্ষায় সবুজ হয়ে ওঠে। এই পাহাড়ি কেরালাকে রক্ষা করে বাইরের আক্রমণ থেকে। আর এখানে আছে নীলগিরি পাহাড়ের অংশ, যেখানে আছে বন্য প্রাণী আর চা বাগান। ওয়াটারফলস, এটা কেরালার বিশেষত্ব। লম্বা জলপথ, যেখানে নৌকায় চড়ে যেতে যেতে মনে হয় সময় থেমে গেছে। প্রধান নদীগুলো যেমন পেরিয়ার, ভারতপুঝা, এরা কেরালাকে জলের রাজ্য করে তুলেছে। আর সমুদ্র সৈকতের কথা বলতে গেলে কোভালাম, ভারকলা, এখানে বালুকাময় তীরে বসে ঢেউ দেখলে যেন মন শান্তিতে ভরে যায়। কিন্তু কেন সেই জায়গাকে অর্থাৎ কেরালাকে গডস অন কান্ট্রি অর্থাৎ দেবতার ভূমি বলা হয়? ভারতবর্ষে অনেক জায়গা আছে যেখানে রামের জন্ম হয়েছে, সেটা প্রয়াগরাজ, তবুও তাকে গডস অন কান্ট্রি বলা হয় না, কিন্তু কেরালাকে বলা হয়। কারণ এখানকার প্রকৃতি যেন সৃষ্টিকর্তার হাতের কাজ। বর্ষায় বৃষ্টি পড়ে, সব কিছু ধুয়ে যায়, শীতে শান্তি, গ্রীষ্মে ফুল ফোটে। কিন্তু এই সৌন্দর্যের মাঝে অনেক চ্যালেঞ্জও আছে, যেমন বন্যা। তবু কেরালা তার প্রকৃতিকে ভালোবেসে রক্ষা করেই যায়। কেরালায় বাস করে প্রায় 3.5 কোটি মানুষ। এখানকার জনসংখ্যা একটা মিশ্রণ জনসংখ্যা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আছে। হিন্দু সবচেয়ে বেশি, তারপর মুসলিম আর খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে, কোনো বড় ঝগড়া ছাড়া। এটা কেরালার শক্তি, যেন সবাই মিলেমিশে থাকে। আর শিক্ষার হারের কথা বলতে গেলে প্রায় 97% ভারতের মধ্যে সবচেয়ে শিক্ষার হার বেশি সেখানে।
ভারতের মধ্যে সবচেয়ে শিক্ষার হার বেশি সেই কেরালা রাজ্যে। কিন্তু কিভাবে এটা হলো? সরকারের নীতি, যেমন বিনামূল্যে শিক্ষা, সামাজিক সংস্কার, শ্রী নারায়ণ গুরুর আন্দোলন, যা বলেছে সবাই সমান, শিক্ষার অধিকার সবার সমান। তিনি মন্দির খুলেছিলেন সবার জন্য আর শিক্ষা ছড়িয়েছিলেন কেরালার লিটারেসি মিশন এই হিসেবে। এটা একটা বড় ক্যাম্পেইন ছিল যেখানে প্রাপ্তবয়স্করাও পড়তে শিখেছে। সেখানে প্রাইমারি শিক্ষার রেট প্রায় 100%। এরপর কেরালার অর্থনীতির কথা বলতে গেলে কেরালার অর্থনীতি যেন একটা মিশ্র ব্যাগ, যেখানে সব রকমই বাজার করে সেই ব্যাগের মধ্যে ভরা আছে। ঠিক তেমনই অর্থনীতি হলো কেরালার সেই রকমই একটা মিশ্রণ ব্যাগ, যেখানে প্রধান আয় আসে পর্যটন থেকে। লক্ষ লক্ষ মানুষ আসে এর সৌন্দর্য দেখতে, এখানে ঘুরতে আসে, ছুটি কাটাতে আসে। তারপর নারকেল, মশলা যেমন দারুচিনি, এলাচ আর রাবার, এগুলো রপ্তানি হয় বিদেশে, আর এখান থেকে তাদের একটা অর্থনীতি শক্তি হয়। বিদেশি রেমিট্যান্স, এটা তার বড় অংশ সেই অর্থনীতির। অনেক কেরালাবাসী গালফ দেশে কাজ করেন, যেমন দুবাই, সৌদি, আর সেখান থেকেই তারা টাকা ছাড়েন রেমিট্যান্সের মাধ্যমে। এই কেরালার অর্থনীতি একটা সচল অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। কেরালা মডেল, এটা বলে উচ্চ মানব উন্নয়ন, যেমন শিক্ষা, স্বাস্থ্য ভালো, কিন্তু মাথাপিছু আয় কম। কেন? কারণ শিল্প কম, কৃষি নির্ভর। তবু এই মডেল অন্য রাজ্যকে অনুপ্রাণিত করে। কেরালার সংস্কৃতি যেন একটা জীবন্ত ছবি। কথাকলি নৃত্য এটা বিখ্যাত। সেখানে মুখোশ পরে গল্প বলা হয় চোখের ইশারায়। ঐতিহ্যবাহী উৎসব ওনাম, যেখানে রাজা মহাবলীর স্মৃতিতে ফুল সাজানো হয়। কেরালার রাজনীতি একটা উল্টে যাওয়া গাড়ির মতো। গাড়ি পাল্টি মারলে যেমন ওপর দিক নিচে হয়, আবার নিচের দিক ওপরে যায়, ঠিক এইরকমই কেরালার রাজনীতি। বামপন্থী অর্থাৎ এলডিএফ আর কংগ্রেস ইউডিএফ, এদের মধ্যে যুদ্ধ হয় প্রতি 5 বছরে। প্রতি নির্বাচনে ক্ষমতা পাল্টায়। ভারতের একমাত্র রাজ্য যেখানে এটা ঘটে। আজকের কেরালায় পিনারাই বিজয়নের এলডিএফ সরকার চলছে। বিজেপির প্রভাব কমছে কেন? কারণ কেরালা ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িকতা সহ্য করে না। এনআরসি এর বিরুদ্ধে কেরালা প্রথম প্রতিবাদ করে। নারী অধিকারের এখানে অগ্রগামী, কিন্তু বিতর্কও আছে কেরালার মধ্যে। কেরালার স্বাস্থ্য ব্যবস্থা ভারতের সেরা। সরকারি হাসপাতাল সবাইকে সেবা দেয়। কোভিড সময় কেরালা মডেল ট্রেসিং, টেস্টিং, ট্রিটমেন্ট বিশ্বে প্রশংসা পেয়েছে। মৃত্যুর হার কম, কারণ প্রাইমারি হেলথ সেন্টার গ্রামে গ্রামে। এটা দেখায় স্বাস্থ্য সবার জন্য। কেরালায় এত উন্নত ও এত সাক্ষরতা হওয়ার পাশাপাশি অনেক বড় চ্যালেঞ্জও আছে, যেমন সাবরিমালা। প্রথমে আলোচনা করি সেই সাবরিমালা মন্দির বিতর্কের। 2018 সালে সুপ্রিম কোর্টের রায় এলো, মহিলাদের যে কোনো বয়সে মন্দিরে প্রবেশের অনুমতি দিতে হবে। কিন্তু কেরালায় ঝড় তুলে দিল হিন্দু সংগঠনগুলো, প্রতিবাদ করলো, হরতাল ডাকলো এবং রাজপথে অশান্তি ছড়ালো। এই বিতর্ক ধর্মীয় ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে টানাপোড়েনের প্রতীক হয়ে উঠল। 2025 সালেও এর ছায়া রয়েছে। রাজনৈতিক দলগুলো এটাকে নির্বাচনে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এরপর আসুন বেকারত্বের সমস্যা। কেরালা যেখানে সাক্ষরতা 100%, কিন্তু গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্ব 42%। 2025 সালে রাজ্যের সামগ্রিক বেকারত্ব 29.9%, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। কেন এই উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও বেকারত্ব বেশি? দেখুন, এই উচ্চশিক্ষিত যুবকরা চাকরি খুঁজছে, কিন্তু শিল্পায়ন ধীর গতির। এরপর যেটা প্রাকৃতিক দুর্যোগ, সেখানে আসা যাক, নাম বন্যা। কেরালায় সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জ এই বন্যা। 2018 এবং 19-এর মহাপ্লাবনে হাজারো মানুষ তাদের বাড়ি হারিয়েছে। 2025 সালে আবারও ভয়, জলধারা জল উথলে উঠছে। তো আমরা দেখলাম কেরালার সৌন্দর্য, কেরালার চ্যালেঞ্জ, কেরালার অর্থনৈতিক, কেরালার জনসংখ্যা, সব কিছু আমরা আজকের এই ভিডিওতে দেখলাম। কিন্তু কেরালার শক্তি অটুট আছে। বিভিন্ন ধর্মের লোক থাকা সত্ত্বেও, এতগুলো চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, সাবরিমালা মন্দিরের মতো বিতর্ক থেকে সমতা আসবে, বেকারত্ব থেকে নতুন শিল্প উঠবে, বন্যা থেকে টেকসই উন্নয়ন আসবে। এই রাজ্যের মানুষের সংগ্রামই তাদের গৌরব। কেরালা এতগুলো চ্যালেঞ্জ জয় করে আরও সামনে এগিয়ে যাবে, এটা সামনে অবশ্যই দেখতে পাবো আমরা। কিন্তু এবার আপনাকে প্রশ্ন করি, কেরালা দেবভূমি না খেলাঘর? প্রশ্ন আপনাদের কাছে, এটা কি ভারতের উন্নয়ন মডেল হতে পারে? শিক্ষা, স্বাস্থ্য, সাফল্য সত্ত্বেও বেকারত্ব কেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটি।